কেউ একজন ঠিকই বলেছে, শব্দ যদি জোরে হয় তাহলে কয়েকজন মানুষ শোনে, কিন্তু কথা যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে সব মানুষ শোনে। আমাদের জীবনটা না বড় অদ্ভুত। আমরা আমাদের জীবনে বিভিন্ন কারণে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ি, ডিপ্রেশনে চলে যাই, অ্যাংজাইটি ফিল করি। আজকের এই সুন্দর গল্পটা তোমাদের সেই সমস্ত জিনিসগুলো থেকে ওভারকাম করতে সহযোগিতা করবে। নমস্কার, আমি সুজিত। ইনসাইড সুজিতের একটা দারুণ গল্পে তোমাকে স্বাগত। বিরাজ নামে 24 বছরের একটি ছেলে যে কাজ করত এবং তার ফ্যামিলিতে কেউ ছিল না। সে সকালবেলা কাজে যেত এবং সন্ধ্যাবেলা এসে নিজের জন্য নিজে রান্না করে তাকে খেতে হতো। দীর্ঘদিন ধরে এরকমভাবে চলে আসছে, কিন্তু বেশ কিছুদিন ধরে সে খেয়াল করছে সে যখন সন্ধ্যাবেলায় এসে রুটি বানাতো, সে 4টে রুটি নিজের জন্য তৈরি করত, কিন্তু সে যখন রুটি খেতে যেত সে দেখতো একটা রুটি সেখানে কম, সেখানে 3টে রুটি পড়ে রয়েছে। অনেকদিন ধরে সে এটা ফলো করছিল আর ভাবছিল যে কি করে এই রুটিটা কম হচ্ছে, কেউ কি চুরি করে নিয়ে যাচ্ছে। সে একদিন ঠিক করলো, না, এই চোরকে আমাকে ধরতে হবে। সেই জন্য সে রুটি তৈরি করে পাশেই দাঁড়িয়েছিল অবজার্ভ করার জন্য যে কি করে তার একটা রুটি কমে যাচ্ছে। কিছুক্ষণ পরে দেখলো একটা ইঁদুর এসে সেই রুটিটা নিয়ে পালাচ্ছে। হঠাৎ করে সেই ইঁদুরটাকে ধরে ফেলল। ইঁদুরটা তাকে পাল্টা প্রশ্ন করলো যে কি ব্যাপার, আপনি আমাকে ধরলেন কেন? এটা তো আমার ভাগ্যের রুটি, আপনি আমার ভাগ্যের রুটি এরকম ভাবে খেতে পারেন না। বিরাজ বলল যে ভাই, তুই কিছু মনে করিস না, আমার এখন যা পরিস্থিতি তাতে আমি তোকে খাওয়াতে পারবো না। আমার ভীষণ ফার্স্ট্রেটেড লাইফ চলছে, আমার কিচ্ছু ভালো লাগছে না, সব কিছু নিয়ে আমার একটা বিতৃষ্ণা ধরে গেছে জীবনের প্রতি, আমার আর কিছু ভালো লাগছে না, প্লিজ তুই কিছু মনে করিস না, রুটিটা রেখে যা। সেই ইঁদুরটা তার কথা শুনে ভাবলো যে সে সত্যি হয়তো মানসিক অবসাদগ্রস্ত হয়ে গেছে। তখন সেই ছোট্ট ইঁদুরটা সেই বিরাজকে বলল, তুমি এখন মনে হচ্ছে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছো, ডিপ্রেশনে চলে গেছো। তোমার এই অবসাদগ্রস্ত লাইফ থেকে তোমাকে বেরোতে হবে এবং তার জন্য তোমাকে হেল্প করবে একজন মানুষ। তোমাকে অবশ্যই তার কাছে যাওয়া উচিত। বললো, এরকমভাবে আবার কেউ উত্তর দিতে পারেন নাকি? বললো, হ্যাঁ, উনি তোমার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবে, তোমার অবশ্যই যাওয়া উচিত। বললো, কে? বলে, গৌতম বুদ্ধ। সেই ইঁদুরটার কথা শুনে বিরাজ পরের দিন সকালবেলায় চলে গেল গৌতম বুদ্ধের সাথে দেখা করতে গৌতম বুদ্ধের আশ্রমে। রাস্তায় যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল, ক্লান্ত হয়ে পড়েছে। সে দূরে দেখলো বিশাল বড় একটা প্রাসাদ রয়েছে। সেই প্রাসাদে গিয়ে ভাবলো যে আজকের রাতটা এখানেই আশ্রয় নেওয়া যাক। দরজা নক করার সময় একজন ভদ্রমহিলা বেরোলেন এবং বেরিয়ে বললেন যে কি ব্যাপার? বলো, আমি আপনার কাছে এখানটায় আজকে রাতটা থাকতে চাই। সেই ভদ্রমহিলা জিজ্ঞাসা করলো, কেন, তুমি কোথায় যাবে? বললো, আমি গৌতম বুদ্ধের সাথে দেখা করতে বেরিয়েছি, আগামীকাল ওনার সাথে দেখা করতে যাব। বললো, আমি তোমাকে থাকতে দিতে পারি, কিন্তু তার একটা শর্ত আছে। তুমি যেহেতু ভগবান গৌতম বুদ্ধের সাথে দেখা করতে যাচ্ছ, আমার একটা প্রশ্নের উত্তর তোমাকে নিয়ে আসতে হবে। বলো, হ্যাঁ নিশ্চয়ই, কেন না, আপনি বলুন কি প্রশ্ন। বললো, আমার এই 21 বছরের মেয়ে আজ পর্যন্ত কোনোদিন কথা বলেনি। তোমাকে গৌতম বুদ্ধের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে হবে আমার এই মেয়েটি কবে আবার কথা বলতে পারবে। বললো, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি যখনই ভগবানের সাথে সাক্ষাৎ করব আমি অবশ্যই এই প্রশ্নের কথা বলবো। এটি বলে প্রণাম করে পরের দিন সকালবেলা বিরাজ ওখান থেকে চলে গেল। চলে যেতে যেতে দেখলো গিয়ে বিশাল বড় একটা পাহাড়ের সামনে এসে দাঁড়িয়েছে। পাহাড়ের ওই পারে তাকে যেতে হবে, কিন্তু পাহাড় অতিক্রম করার ক্ষমতা সেই বিরাজের নেই। বিরাজ তখন দেখলো সেই পাহাড়ের নিচে বসেই একজন সন্ন্যাসী সাধনা করছে। সেই সন্ন্যাসীকে গিয়ে বলল, বাবা, আমাকে একটা উপকার করতে হবে। বললো, হ্যাঁ বাবা, বলো, তুমি কোথায় যাবে? বললো, আমি গৌতম বুদ্ধের সাথে দেখা করতে বেরিয়েছি, কিন্তু এই পাহাড় অতিক্রম করার ক্ষমতা আমার নেই। কোনো শর্টকাট রাস্তা আছে যেখান থেকে আমি খুব দ্রুত গৌতম বুদ্ধের আশ্রমে পৌঁছাতে পারবো? বলে, আমি তোমাকে বলতে পারি, কিন্তু তার একটা শর্ত আছে, আমার একটা প্রশ্নের উত্তর তোমাকে এনে দিতে হবে গৌতম বুদ্ধের কাছ থেকে। বললো, হ্যাঁ নিশ্চয়ই, বলুন কি করতে পারি। বললো, আমি আজকে প্রায় 400 বছর ধরে তপস্যা করছি, আমি আর জীবনে বাঁচতে চাই না, আমার একটাই জিনিস লাভ করার ইচ্ছা, সেটা হচ্ছে স্বর্গ লাভ। তুমি গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করবে আমি কবে স্বর্গে যেতে পারবো। বললো, ঠিক আছে, আমি অবশ্যই জিজ্ঞাসা করব। সেই সন্ন্যাসীর কাছে একটা ম্যাজিক স্ট্রিক ছিল। সে কি করলো, সেই ম্যাজিক স্ট্রিকটা দিয়ে ওই পাহাড়ের ভেতরে একটা গুহা তৈরি করে দিল। বললো, তুমি এই গুহার ভেতর থেকে তাড়াতাড়ি ওই পারে পৌঁছে যাবে, তোমাকে বেশি কষ্ট করতে হবে না। এটা শুনে সেই বিরাজ সেই সন্ন্যাসীকে প্রণাম করে ওখান থেকে চলে গেল। বেশ কিছুক্ষণ হাঁটতে গিয়ে তার চোখ পড়লো বিশাল বড় একটা নদীর সামনে। সে ভাবলো, এই নদী আমি কি করে পার করব। কিছুক্ষণ অপেক্ষা করার পর সে দেখলো সেই নদীতে একটা কুমির ভেসে বেরোচ্ছে। সেই কুমিরকে সেই বিরাজ রিকোয়েস্ট করলো যে কুমির মামা, তুমি আমাকে একটু নদীটা পার করে দেবে, এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না, আমি গৌতম বুদ্ধের আশ্রমে যাব। বিরাজের কথা শুনে সেই কুমিরটি রাজি হয়ে যায়। সে রাজি হয়ে বলে যে ঠিক আছে, আমি তোমাকে অবশ্যই পার করে দেবো, কিন্তু তার একটা শর্ত আছে, তোমাকে আমার একটা প্রশ্নের উত্তর এনে দিতে হবে ভগবান গৌতম বুদ্ধের কাছ থেকে। বললো, হ্যাঁ নিশ্চয়ই, আপনি বলুন কি প্রশ্নের উত্তর আপনার লাগবে। বললো, আমি আজকে প্রায় 500 বছর হয়ে গেছে এই নদীতে বিচরণ করে বেড়াচ্ছি, আমার আর ভালো লাগছে না, তোমার আমার হয়ে জানতে হবে যে আমি কবে কুমির থেকে ড্রাগনে পরিণত হব। বিরাজ এই কথা শুনে বললো, নিশ্চয়ই, আপনি নিশ্চিন্তে থাকুন, ফেরার সময় আপনার সমস্ত প্রশ্নের উত্তর আমি দিয়ে যাব। বিরাজ যখন গৌতম বুদ্ধের আশ্রমে পৌঁছালো, গিয়ে দেখলো ভগবান গৌতম বুদ্ধ তার সমস্ত শিষ্যদের সাথে বসে জ্ঞান চর্চার আলোচনা করছে, জীবনের দর্শন আলোচনা করছে। সে তখন ওখানে বসে বেশ কিছুক্ষণ শুনলেন গৌতম বুদ্ধের কথা। প্রবচন শেষ
হয়ে যাওয়ার পর গৌতম বুদ্ধ সমস্ত শিষ্যকে বললেন, এবার তোমাদের যা যা প্রশ্ন আছে তোমরা করতে পারো, কিন্তু মাথায় রেখো প্রতিদিনের মতো আমি কিন্তু 3টে প্রশ্নেরই উত্তর দেব। এই কথা শুনে বিরাজ পড়ে গেল হচ্ছে কনফিউশনে, কারণ বিরাজের কাছে অলরেডি 3টে প্রশ্ন ছিল, কিন্তু তার যে নিজের প্রশ্নটা সেটা এবার সে কি করে করবে। সে তখন ভাবলো যে কার প্রশ্নের গুরুত্ব কতটা, কার প্রয়োজনীয়তা সবচাইতে বেশি। সে তখন প্রথম যে ভদ্রমহিলা তার কথা ভাবলো, না সত্যিই ভাবলো যে না, তার মেয়েটা আজকে 20 বছর ধরে কথা বলতে পারছে না। ভদ্রমহিলা কাঁদছিলেন, তার চোখের জল বিরাজকে ভীষণ ইমোশনালি করে তুললো। সে তখন ভাবলো যে না, প্রথম প্রশ্ন বাদ দিলে হবে না। দ্বিতীয় প্রশ্ন যে করেছিল সে সন্ন্যাসীর কথা ভেবে তাই ভাবলো যে না, সন্ন্যাসী তাকে হেল্প করেছে। শুধু তাই নয়, সন্ন্যাসী আজকে 400-500 বছর ধরে সাধনা করছে স্বর্গলাভের জন্য, তার প্রশ্নটার অবশ্যই গুরুত্ব আছে। এবং সর্বশেষ সেই কুমির মামা, যেই কুমির মামা তাকে হেল্প করেছিল নদী পারাপারের জন্য, সুতরাং সেই কুমিরও আজকে প্রায় অনেক বছর ধরে সেই নদীতে বিচরণ করছে, তার প্রশ্নও যথেষ্ট ভ্যালিড রয়েছে। এবার বাকি পড়ে থাকলো আমার জীবন তো সব ঠিকঠাকই চলছে, আমি একটা ভালো কাজ করছি, বেশ কিছু স্যালারি পাচ্ছি, তা দিয়ে আমার জীবন হেসে খেলে চলে যাচ্ছে। আমি নয় অন্য একদিন আসবো, আজকে যেরকমভাবে চলছে সেরকমভাবেই চলুক। এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই 3 জনের প্রশ্ন করা উচিত। সেই 3 জনের প্রশ্ন করাতে সেই গৌতম বুদ্ধ তখন বলল যে প্রথম যে ভদ্রমহিলার কথা তুমি বললে, সেই ভদ্রমহিলার মেয়ে যখনই বিয়ে হয়ে যাবে তখনই সেই মেয়ে কথা বলতে শুরু করবে। দ্বিতীয় প্রশ্নের উত্তরে ভগবান গৌতম বুদ্ধ বললেন, তুমি সন্ন্যাসীকে গিয়ে বলো সেই ম্যাজিস্ট্রিক ত্যাগ করতে। ম্যাজিস্ট্রিকটা যদি ত্যাগ করতে পারে তাহলেই তিনি স্বর্গ লাভ করতে পারবে। আর সর্বশেষ তুমি কুমির মামাকে গিয়ে বলো তার গলার ভিতরে একটা কবচ রয়েছে, একটা মতিয়ালা একটা হার রয়েছে, সেই হারটা যদি সে ছিঁড়ে ফেলতে পারে তাহলেই সে কুমির থেকে ড্রাগনে পরিণত হবে। সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে সেই বিরাজ বলে ছেলেটি গৌতম বুদ্ধকে প্রণাম করে ওখান থেকে বিদায় নিলেন। এবার সবার প্রথমে আসলো সেই কুমির মামার কাছে। কুমির মামাকে তার প্রশ্নের উত্তর দিল, এবং সত্যি কথা বলতে গেলে কি, যখনই সেই কুমির সেই মতিয়ালা হারটা ছিঁড়ে ফেললো তখনই দেখলো সে ড্রাগন হয়ে গেল। কুমির থেকে ড্রাগনে পরিণত হওয়ার পরেই ড্রাগনটি বললেন, বিরাজ আমি তোমাকে এই মতিটা দান করলাম, এই মতিটা কিন্তু অমূল্য মতি, যে সেই মতি নয়। তুমি যে কোনো পাথরে এই মতি যদি ছোঁয়াও তাহলে সেই পাথরটা সোনা হয়ে যাবে। আমি এই মতিটা তোমাকে দান করলাম, তুমি এটা কি গ্রহণ করো। বিরাজ সেই ড্রাগনকে প্রণাম করে ওখান থেকে মতি নিয়ে বিদায় হলো। তারপরে চলে গেল সন্ন্যাসীর কাছে। সন্ন্যাসীকে গিয়ে বলল যে আপনি এখনই এই ম্যাজিস্ট্রিকটা ত্যাগ করুন, তাহলেই আপনি স্বর্গ লাভ করতে পারবেন। বলে আমি তো স্বর্গে চলেই যাচ্ছি, ধন্যবাদ তোমাকে আমার প্রশ্নের উত্তর এনে দেওয়ার জন্য। এই ম্যাজিস্ট্রিকটা আমি তোমাকেই দিয়ে গেলাম, তোমার জীবনে কোনো কষ্ট হবে না, আমি এটা তোমাকে দান করলাম, তুমি এটা দিয়ে যা চাইবে তাই পাবে। এবং তারপরে বিরাজ চলে গেল সেই প্রাসাদে যেখানে ভদ্রমহিলার সেই বোবা মেয়েটি ছিল। সেই বোবা মেয়েটির মাকে গিয়ে বলল, আপনার মেয়েকে আপনি যত শীঘ্র সম্ভব বিয়ে দিয়ে দিন, তাহলেই আপনার মেয়ে কথা বলতে শুরু করবে। সেই ভদ্রমহিলা শুনে বলল, বিয়ে দেওয়ার জন্য তো পাত্র প্রয়োজন, তা আমার মনে হয় তোমার থেকে ভালো পাত্র আমি আর কোথাও পাবো না। তুমি যদি কিছু মনে না করো, আমি চাই আমার মেয়ের সাথে তোমার বিবাহ দিতে। ছেলেটি রাজি হয়ে যায়। বিরাজ তখন সেই মেয়েটিকে বিয়ে করে। বিয়ে হওয়ার কিছুক্ষণের পরেই মেয়েটি কথা বলতে শুরু করে এবং প্রথম যে কথাটা বলে, আমি সত্যিই ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তোমার মতো একজন জীবন সঙ্গীকে আমি আমার সাথী হিসাবে পেয়েছি। বিরাজ সেই ভদ্রমহিলাকে প্রণাম করে এবং বলে, আমার জীবনের কেউ নেই, সুতরাং আমি এখন আমার নিজের বাড়িতেই চলে যাই। তখন সেই ভদ্রমহিলা বলে, তোমাকে কোথাও যেতে হবে না, আমার এখানে অনেক বড় বাড়ি, তুমি আজকে থেকে এখানেই থাকো। গাইস, গল্পটা ভীষণ সুন্দর। এই সুন্দর গল্পটা বিরাজের নয়, আমাদের নিজের লাইফের গল্প। এই সুন্দর গল্পটা আমাদেরকে এটাই শেখায় যে উপকার কখনো ভুলতে নেই। বিরাজ কিন্তু আজকে সবার উপকার নিয়ে গৌতম বুদ্ধের আশ্রমে পৌঁছেছে। নিজের প্রশ্ন ত্যাগ করে সেই জন্যই সে অপরের চিন্তা করেছে এবং তার বদলে সে নিজেই পেয়েছে অনেক কিছু। সুতরাং আমাদের গল্পটা এটাই শেখায় যে ত্যাগ এমন একটা জিনিস যেটা নিঃস্বার্থভাবে যদি কোনো কিছু ত্যাগ করা হয় তাহলে তার পরিমাণে অনেক বেশি জিনিস পাওয়া যায়। ঠিক যেমন সেই ড্রাগনের কাছ থেকে মুক্ত পেল, সন্ন্যাসীর কাছ থেকে ম্যাজিস্ট্রিক পেল, এবং সর্বশেষ সেই ভদ্রমহিলার মতো একজন মা এবং তার মেয়ের মতো একজন জীবন সঙ্গিনীকে পেল। সুতরাং আমাদের লাইফটাও এরকম। আমরা অনেক সময় ডিপ্রেশনে পড়ে যাই, কিন্তু তার কোনো সঠিক কারণ থাকে না। আমরা সবসময় ভাবি যে আমাদের মতো হয়তো খারাপ এই পৃথিবীতে কেউ নেই, কিন্তু বিশ্বাস করো, আশেপাশে একটু ভালো করে চোখ দিয়ে দেখো, তোমার থেকে অনেক খারাপ মানুষ আছে, অনেক দুঃখে আছে মানুষ, তাদের থেকে তুমি অনেক ভালো আছো। সুতরাং চোখ বন্ধ করে ঈশ্বরকে স্মরণ করো যে ঈশ্বর তুমি আমাকে এরকমই রেখো। তোমার যদি দুটো হাত থাকে, পা থাকে, কান থাকে, চোখ থাকে, তোমার মতো শক্তিশালী এই পৃথিবীতে আর কেউ নেই। আর একটা কথা সব সময়ের জন্য মাথায় রেখো, তুমি যখনই তোমার বাড়ি থেকে কোথাও বেরোবে
তখনই তোমার গন্তব্য যেমন ঠিক রাখা উচিত, ঠিক তেমনই তোমার লাইফের ফোকাস অথবা গোল ঠিক রাখা উচিত। তুমি ভবিষ্যতে কি হবে সেটা যদি তুমি না জানো তাহলে তুমি সেই অনুযায়ী কাজ করতে পারবে না। সুতরাং আজকে থেকেই তোমার গোল সেট করা উচিত যে আগামী 5 বছর পরে, আগামী 3 বছর পরে তুমি নিজেকে কোথায় কিভাবে দেখতে চাইছো। সেটা যদি তুমি একবার সেট করে নিতে পারো তাহলেই তুমি তোমার কর্মে অবিচল থাকতে পারবে, লক্ষ্য স্থির রাখতে পারবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি বলতো, সেটা হচ্ছে চেঞ্জ হওয়া। নিজেকে যদি চেঞ্জের জন্য না রাখতে পারো, নিজেকে যদি মোবিলিটি না তৈরি করতে পারো, তাহলে কিন্তু ভবিষ্যতে খুব বিপদ। কারণ চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। অর্থাৎ তুমি যদি একটা জায়গায় থাকো, তোমাকে আর একটা জায়গায় গেলে সেখানকার মোহ মায়া ত্যাগ করে তোমাকে আর এক জায়গায় যেতে হবে। এটা যদি তুমি করতে না পারো তাহলে তোমাকে সারা জীবন সেখানেই থাকতে হবে। সুতরাং নিজের মাইন্ডসেট চেঞ্জ করো। নিজের মাইন্ডসেট চেঞ্জ করলে সময়ও চেঞ্জ হবে, কারণ সারা জীবন কিন্তু খারাপ সময় যেতে পারে না। আর এই চেঞ্জের কথা যখন আসলো তখন বেশ কিছু জিনিস আমাদের ভেতরে চেঞ্জ করা উচিত। যেমন সকালে ঘুম থেকে ওঠা। লেজিনেসটা তোমাকে কাটাবে যদি তুমি সকালবেলা ঘুম থেকে উঠে 30 থেকে 35 মিনিট ওয়ার্কআউট করতে পারো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নিজেকে সুস্থ রাখা। তুমি যদি নিজেই সুস্থ না থাকতে পারো তাহলে তুমি জীবনে কিছুই করতে পারবে না, কারণ স্বাস্থ্য ভালো তো সব ভালো। নিজেকে আগে সুস্থ রাখার জন্য হেলদি ডায়েটে রাখো নিজেকে, প্লাস 4 থেকে 5 লিটার দিনে জল খেতে পারো। বাইরের ফাস্টফুডগুলোকে অ্যাভয়েড করতে পারো, কারণ অসুস্থ থাকার চেয়ে কিন্তু সুস্থ থাকাটা অনেক বেশি জরুরি। সুতরাং এই বেশ কিছু জিনিস আজকে থেকেই ত্যাগ করো, অলসতা ত্যাগ করো এবং এমন স্থান ত্যাগ করো যেখানে তোমার যোগ্য সম্মান নেই। এই বলে আজকের গল্পটা এখানেই শেষ করব। কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্টস করে জানিও। যদি ভালো লাগে বা ইনফরমেটিভ মনে হয় বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো। প্রতি মঙ্গলবার আমার সাথে ইনসাইড সুজিত চ্যানেলে দেখো একটা নতুন গল্প, যেটা দিয়ে তুমি তোমার জীবনকে ইমপ্রুভ করতে পারবে। শেষ করার আগে সবসময় যেটা বলি, অলওয়েজ বি গুড অ্যান্ড ডু গুড। সবসময় জন্য ভালো ব্যবহার করো, ভালো কাজ করো, হাম্বল থাকার চেষ্টা করো, আর এমন কিছু কাজ করো যেটা দেখে সবাই তোমার মতো করতে চাইবে, কারণ জীবন তো একটাই।